সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সৈয়দ মুজতবা আলী রচিত পঞ্চতন্ত্র বইটির 11 পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। মেশেদিনী। আরেক জাহাজে একটি মহিলা আমার দৃষ্টি আকর্ষণ করেন। বয়স এই ধরুন 40-এর সামান্য এদিক ওদিক। লিপস্টিক, রুশ, পাউডার মাখলে অনায়াসে 35 বলে চালিয়ে নিতে পারতেন। মুখ আর রং দেখে বোঝা গেল ইনি খাঁটি মেম নন, কিন্তু ঠিক কোন দেশি সেটা অনুমান করতে পারলুম না। পরনে পুরনো ধরনের লম্বা ফ্রক আর গায়ে লম্বা হাতা ব্লাউজ। চোখে মুখে ভারী একটা প্রশান্তির ভাব লেগে আছে। একটুখানি কেমন যেন উদাস উদাস বললেও ভুল বলা হয় না। কিন্তু তার চেহারা, বেশভূষা, ধরন ধারণ সেটি আসল কথা নয়। 3-4 দিন যেতে না যেতেই লক্ষ্য করলুম এ যাবৎ তাকে কারোর সঙ্গে একটি মাত্র কথা বলতেও শুনিনি। সমস্ত দিন লাউঞ্জের এক কোণে একা বসে বসে কাটান। তার টেবিলে অন্য কাউকে এসে কথা বলতেও দেখিনি। ওর চেয়ে দেখতে খারাপ, বয়স বেশি এমন রমণীরাও যখন প্রৌঢ়দের নেক নজর পাচ্ছেন, দুদণ্ড রসালাপ করবার অবকাশও পাচ্ছেন, তখন ইনিই বা জাহাজ যজ্ঞশালার প্রান্তভূমিতে সঙ্গরসের উপেক্ষিতা কেন? কাউকে জিজ্ঞেস করার মতো সাহসও খুঁজে পাইনি। উনি আমার মা হতে পারেন। বেশি জিজ্ঞাসাবাদ করলে ঠোঁট কাটারা হয়তো বলে বসবে ইডিপাস কমপ্লেক্স কিংবা ওই ধরনের কিছু একটা। তখন হঠাৎ একদিন দেখি আমারই পরিচিত এক সহযাত্রী লাউঞ্জের ভিতর দিয়ে যাবার সময় ওকে নমস্কার করলেন। উনিও উত্তর দিলেন। তাকে তখন সুবিধে মতো এটা ওটা 5টা কথার ফাঁকে জিজ্ঞেস করলাম, মহিলাটি কারো সঙ্গে কথা কন না কেন? ভদ্রলোক অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি করে বলবেন? উনি তো ফার্সি ভিন্ন অন্য কোনো ভাষা জানেন না। ওর বাড়ি মেশেদ। তারপর বললেন, আপনি না কাবুলে ছিলেন? সেখানকার ভাষা পশতু না ফার্সি কি যেন? আমি বললুম, ফার্সি অনেকখানি ভুলে গিয়েছি, তবে এককালে ফার্সির মাধ্যমে কাবুলে ইংরেজি পড়িয়েছি। আর যাবে কোথায়? আমাকে হিড় হিড় ধরে হাত ধরে টেনে নিয়ে চললেন সেই মহিলার দিকে, যেন জলে ডোবা মানুষকে দম দেবার জন্য বদ্যি খুঁজে পেয়েছেন। আমাকে তার সামনে দাঁড় করিয়ে এমন একখানা মিষ্টি হাসি ছাড়লেন যেন তিনি এক্ষুনি আমাকে আপন হাতে গড়ে তৈরি করেছেন। নোবেল প্রাইজ পাওয়া ব্যাটাকেও বোধহয় বাপ এতখানি দেমাকের সঙ্গে দুনিয়ার সামনে পেশ করে না। তারপর বললেন, শুধু একটি কথা, ফার্সি। মহিলাটিও এই হুল্লোড়ের মাঝখানে একটুখানি ভ্যাবাচাকা খেয়ে গিয়েছেন। সামলে নিয়ে শুধালেন, আপনি ফার্সি বলতে পারেন? আমি সবিনয়ে বললুম, এককালে পারতুম। ভারী একটা পরিতৃপ্তির হাসি হেসে বললেন, বসুন। তারপর বললেন, আমি যে বেশি কথা কইতে ভালোবাসি তা নয়, তবে এই 5 দিন ধরে একটি কথাও বলতে না পেরে হাঁপিয়ে উঠেছি। আমি সমস্ত জীবন কাটিয়েছি ইরানের মেশেদ শহরে, তারপর গেল 8 বছর লন্ডনে। আমি শুধালুম, ইংরেজি শেখেননি সেখানে? বললেন, না, লন্ডনে তো আমি ইচ্ছে করে যাইনি। আমার স্বামী মেশেদে সর্বশান্ত হয়ে লন্ডন গেলেন তার কাকার কাছে। আমরা ইহুদি, জানেন তো, আমরা ব্যবসা করি দুনিয়ার সর্বত্র। লন্ডনেও 2 পয়সা হয়েছে, কিন্তু আমাদের আর ইংরেজি শেখা হলো না। ইরানি ইহুদিরা যে 2-4 জন লন্ডনে আছেন তাদের সঙ্গে মেলামেশা করি, কথাবার্তা কই। তবে হাট বাজার করতে গিয়ে গ্রিন পিস, কলিফ্লাওয়ার, টাপেন্স থ্রাপেন্সে পেনি বলতে পারি, ব্যাস। আমি বললুম, ইংরেজি তো তেমন কঠিন ভাষা নয়, আর আপনি যে 2-4টি ইংরেজি বললেন সেগুলো তো খুব শুদ্ধ উচ্চারণে। মহিলাটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, কি করে শিখি বলুন? আমার মন পড়ে আছে সেই মেশেদ শহরে। লন্ডন সাফসুতরো জায়গা, বিজলি বাতি, জলের কল, খাওয়া দাওয়া, থিয়েটার, সিনেমা সবই ভালো। কোথায় লাগে তার কাছে বুড়ো গরিব মেশেদ? তবু যদি জানতুম একদিন সেই মেশেদে ফিরে যেতে পারবো, তাহলেও না হয় লন্ডনটার সঙ্গে পরিচয় করার চেষ্টা করতুম। কিন্তু যখনই ভাবি ওই শহরে আমাকে একদিন মরতে হবে,
আমার হাড় কখানা বাপ পিতামোর হাড়ের কাছে জায়গা পাবে না। তখন যেন সমস্ত শহরটা আমার দুশ্মন, আমার জল্লাদ মনে হয়। আমি বললুম, আপনার এমন কি বয়স হয়েছে যে আপনি মরার কথা ভাবতে আরম্ভ করেছেন? তেমন কিছু নয় জানি, কিন্তু যখন এই কথাও জানি যে লন্ডনেই মরতে হবে, তখন যেন বয়সের আর গাছ পাথর থাকে না। আমি শুধালুম, মেষেদে ফিরে যাওয়া কি একেবারেই অসম্ভব? আপনি না বললেন আপনাদের 2 পয়সা হয়েছে? মহিলাটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে অনেকক্ষণ ধরে ভাবলেন। বুঝলুম সব কিছু আমাকে প্রথম পরিচয়েই বলবেন কি না তাই নিয়ে মনে মনে তোলপাড় করছেন। শেষটায় বললেন, দুঃখ তো সেইখানেই। আজ আমাদের যা টাকা হয়েছে তাই নিয়ে আমরা মেষেদের পুরনো ভিটে জমি জমা সব কিছু কিনতে পারি, নতুন ব্যবসা ফাঁদতে পারি। আবার নিঃশ্বাস ফেলে বললেন, দুঃখ তো সেইখানেই। আমার স্বামী যেতে চান না। লন্ডন তার ভালো লেগে গিয়েছে। ভূতের মতো খাটেন, পয়সা কামান আর মোটেল, হোটেল, রেস্তোরাঁ, ক্লাব, কনসার্ট, ক্যাবারে করে করে বেড়ান। আমার উপরও চোটপাট, আমিও কেন সঙ্গে সঙ্গে হই হই করি না। বুঝলেন, এখন তিনি লন্ডনের প্রেমে। বুড়ি মেষেদকে বেবাক ভুলে গিয়েছেন। জাহাজে যে কদিন ছিলুম, রোজ 2-1 বার ওর কাছে গিয়ে বসতুম। ভদ্রমহিলা নিজের থেকেই একদিন বললেন, আপনি যেন না আবার ভেবে বসেন যে আমি আপনার এক বোঝা হয়ে উঠলুম। যাদের সঙ্গে হইহল্লা করতে আপনি ভালোবাসেন তাদের বাদ দিয়ে আমার সঙ্গে বেশি সময় কাটাবার কোনো প্রয়োজন নেই। আমি আপত্তি জানালুম। তবু তিনি শান্তভাবে লাউঞ্জে আপন কোণে বসে থাকতেন। কথা বলার জন্য আমার দৃষ্টি আকর্ষণ করার কোনো চেষ্টাই করতেন না। আমি কাছে গেলেই মিষ্টি হেসে বলতেন, বসুন। তারপর শুধাতেন, কি খাবেন বলুন। জাহাজে খাবার ব্যবস্থা কুলীন শ্বশুরবাড়ির মতো, কাজে এই স্থলে খাবার বলতে পানীয়ই বোঝায়। আমি একদিন বললুম, প্রতিবারই আপনি আমাকে একটা কিছু খেতে বলেন, কেন বলুন তো? অবাক হয়ে বললেন, কি আশ্চর্য, আপনি মেষেদে অর্থাৎ লন্ডনে আমার বাড়িতে গেলে আপনাকে ভালো মন্দ খেতে দিতুম না? আমি বললুম, কিন্তু এটা তো আপনার বাড়ি নয়। তিনি বললেন, সে কি কথা, আমার কাছে এলেন তার মানে আমার বাড়িতে এলেন। তারপর বললেন, কিন্তু এখানে দিই বা কি? আচ্ছা বলুন তো, আপনি জাহাজের এই বিলিতি রান্না খেতে ভালোবাসেন? আমি বললুম, এ জাহাজের রান্নার খুশনাম আছে, কিন্তু আমি আমাদের দেশি রান্নাই পছন্দ করি। হেসে বললেন, তবে আপনার রসবোধ আছে। এই আইরিশ স্টু আর বাঁধাকপি সেদ্ধ মানুষ কি করে খায় খোদায় মালুম। সেদিন আবার পোলাও রেঁধেছিল, মাগো, ছিরি দেখে ভিড়মি যাই। আমি শুধালুম, মেষেদের লোক পোলাও খায়? বললেন, হায়, জাহাজে আপন রান্নাবান্নার ব্যবস্থা নেই, তা না হলে আপনাকে এসা পোলাও খাইয়ে দিতুম যে জীবনভর তার সোয়াদ জিভে লেগে থাকত। ভালো কথা, আপনি তো বোম্বাই যাচ্ছেন, সেখানে আপনাকে আচ্ছাসে পোলাও খাইয়ে দেব। আমি বললুম, আমি তো ভেবেছিলাম আপনি মিশর যাচ্ছেন। তিনি বললেন, ও, আপনাকে বলিনি বুঝি, আমি বোম্বাই যাচ্ছি, আমার মেয়ের সেখানে বিয়ে হয়েছে। যে ভদ্রলোক আপনাকে আমার সঙ্গে আলাপ করিয়ে দিলেন তিনি আমার স্বামীর বন্ধু। উনি বিপদে আপদে সাহায্য করতে পারবেন বলেই এই জাহাজে যাচ্ছি। তারপর একটুখানি লাজুক হাসি হেসে বললেন, আমি যে দিদিমা হতে চললুম। তারপর রোজই গল্প হতো তার মেয়ের সম্বন্ধে। আমাকে কতবার জিজ্ঞেস করতেন বোম্বাইয়ে ভালো ডাক্তার বদ্যির ব্যবস্থা আছে কিনা। আমি বলতুম, লন্ডনের মতো না, তবে ব্যবস্থা মেষেদের চেয়ে নিশ্চয়ই ভালো। ইস্তেক জার্মানিতে পাশ করা ইহুদি ডাক্তারও বোম্বাইয়ে আছেন। বললেন, ও কথা বলবেন না মশাই, মেষেদে আমাদের যে বুড়ি ধাইমা ছিলেন তার হাতে কখনো কোনো পোয়াতেই মরেনি, কোনো বাচ্চা কোনো জখম নিয়ে জন্মায়নি, আর তার সব কেরদানি তো শুধুমাত্র দুখানি খালি হাত দিয়ে। ডাক্তারদের যন্ত্রপাতির তো উনি ধার ধারতেন না। আমি বললাম,
আমাদের দেশে গ্রামাঞ্চলে এখনো এরকম ধাই আছেন, তবে বোম্বাই শহর, সেখানে সাহেব সুবোদের ব্যাপার। উৎসাহিত হয়ে বললেন, আপনি ঠিক ধরেছেন, কিন্তু আজকের দিনের বড় শহরে কেউ আর এ কথা মানে না। আমার মেয়েকে চিঠিতে ওই কথা লিখেছিলাম, সে তো হেসেই উড়িয়ে দিল। চুপ করে থেকে বললেন, আর দেবে নাই বা কেন? ওর ছেলেবেলাও মেষেদে কাটিয়েছে, কিন্তু মেষেদের জন্য ওর এতটুকু দরদ নেই। আমার স্বামীরই মতন, লন্ডন প্যারিসের নামে অজ্ঞান। আমি সান্ত্বনা দিয়ে বললুম, আপনি এ নিয়ে এত শোক করেন কেন? সেসব কাল গেছে, জামানা বদলে গিয়েছে। এখনো মানুষ আঁকড়ে ধরে থাকবে নাকি মেষেদ, কারবালা, কান্দাহার, হিরাত? বললেন, কেন? আপনি তো প্যারিস, ভিয়েনা, লন্ডন, বার্লিন দেখেছেন, তবু তো ফিরে যাচ্ছেন কোথাকার এক ছোট শহরে। আমি ঘাড় চুলকে বললুম, আমার যে মা রয়েছেন। বললেন, একই কথা, মা যা মায়ের শহরতা। বোম্বাইয়ে জাহাজ ভিড়েছে। এক সুন্দরী তরুণী আর ছোকরাকে দেখে আমার পরিচিতা মহিলা আকুল হয়ে উঠলেন। তারা জাহাজে উঠতেই তিনজনে জড়াজড়ি, কোলাকুলি। আমি একটুখানি কেটে পড়লুম। তাহলে কি হয়? আমার নিষ্কৃতি নেই। আমাকে পাকড়ে ধরে নিয়ে মেয়ে জামাইকে বারবার বলেন, এই যে আমার দিলের দোস্ত, জানের দোস্ত, আমার সঙ্গে ফার্সিতে কথা কয়েছে, ফুর্তি ফার্তি হই হল্লা ছেড়ে দিয়ে। মেয়ে যতই জিজ্ঞেস করে, জাহাজে ছিলে কিরকম, খেলে কি, বাবা কিরকম আছেন, কে বা শোনে কার কথা? সত্য সত্যই জাহাজে যেন সমুদ্রের রোদন। তিনি বারবার বলেন, বুঝলি নাওমি, একে আচ্ছাসে খাইয়ে দিতে হবে। পোলাওয়ের সব মাল মশলা আছে তো বাড়িতে? ভেবেছিলুম হোটেলে উঠব। মহিলা শোনা মাত্র আমাকে হাত ধরে হিড় হিড় করে টেনে নিয়ে চললেন তাদের সঙ্গে। আমাকে কড়া নজরে রাখলেন কাস্টমস অফিসে, যেন আমি চোরাই মদ, পাছে কাস্টমস আমাকে পাকড়ে নিয়ে যায়। 3 দিন তাদের সঙ্গে থেকে অতি কষ্টে নিষ্কৃতি পাই। সে 3 দিন কিরকম ছিলুম? মাছ যেরকম জলে থাকে। ভুল বলা হলো। মাছকে যদি শুধান কিরকম আছো, তবে সে বলবে, সৈয়দের বেটা যেরকম ইহুদি পরিবারে ছিল। কোন ভিনারের মা। বড়োদায় চাকরি নেবার কয়েকদিন পরে ডক্টর আর্নস্ট কোন ভিনারের, অর্থাৎ ভিয়েনার কোনের সঙ্গে আলাপ হয়। যদিও নাম থেকে বোঝা যায় কোন পরিবার এককালে ভিয়েনায় বসবাস করতেন, তবু ইনি বার্লিনেই জন্মান, পড়াশোনা করে সেখানে নামজাদা অধ্যাপক হন এবং হিটলার ইহুদিদের উপর চোটপাট আরম্ভ করার সঙ্গে সঙ্গেই সস্ত্রীক লন্ডন চলে যান। বুড়ো মহারাজ তৃতীয় সায়াজি রাও তাকে সেখান থেকে পাকড়াও করে নিয়ে এসে বড়োদা জাদুঘরের বড় কর্তা বানিয়ে বসিয়ে দেয়। লোকটির পাণ্ডিত্য ছিল অসাধারণ এবং তার স্ত্রীও এতখানি লেখাপড়া জানতেন যে তিনি তার স্বামীকে পর্যন্ত কাজকর্মে সাহায্য করতে পারতেন। সায়াজি রাওয়ের পাঠানো ভিনাস দি মিলো, মাইকেল অ্যাঞ্জেলোর তৈরি মোজেস ও মুমূর্ষু দাসের প্লাস্টার কাস্ট যেদিন বার্লিন থেকে বড়োদা এসে পৌঁছল, সেদিন ফ্রাউ কোন ভিনারের কি উত্তেজনা, উৎসাহ! স্টেশনে গিয়ে সে বিরাট বিরাট বাক্স নিজে তদারকি করে নামালেন। আহার নিদ্রা শিকেই তুলে দিয়ে কাস্টগুলোকে জাদুঘরে সাজালেন। সে সময় তিনি জাদুঘরে একটানা 24 ঘন্টা কাটিয়েছিলেন। তারপর ফোলা ফোলা লাল লাল চোখ নিয়ে বেরোলেন আমাদের খবর দিতে, প্রভুরা বহাল তবিয়তে জাদুঘরে আসর জমিয়ে আমাদের জন্য প্রতীক্ষা করছেন। পাছে আমি হুজুরদের কিমাত ঠিকমতো মালুম করতে না পেরে তেনাদের তাচ্ছিল্য করি, তাই আমাকে তার মোটরে তুলে নিয়ে গিয়ে হুজুরদের সঙ্গে নিজে পরিচয় করিয়ে দিলেন। হুজুরদের নাম, গোত্র, হাল হকিকত, হাড় হদ্দ এমনই গটগট করে বয়ান করে দিলেন যে তার থেকে বুঝতে পারলুম যে এর এলেমের এক কাহনও পেলে আমি বোম্বাই, বড়োদা, আহমেদাবাদের কলা বাজারে বাকি জীবন বেপরোয়া হয়ে দাবড়ে বেড়াতে পারব। আর হের ডক্টর কোন ভিনারের পাণ্ডিত্য আমাকে ফলিয়ে বলতে হবে না। নন্দন শাস্ত্র এবং বিশ্ব স্থাপত্যের বিভিন্ন শৈলী সম্বন্ধে তিনি যেসব কেতাব লিখে গিয়েছেন, সেগুলো নাৎসি পতনের পর ফের ছাপা হতে শুরু হয়েছে। স্থাপত্যে পণ্ডিত,
অথচ বাল্যকালে তিনি লেখাপড়া শেখেন রাবাইদের মানে ইহুদি পুরুষ পণ্ডিতদের টোলে। তাই ইহুদি ধর্ম সম্বন্ধে তার জ্ঞান ছিল গভীর। অথচ ইহুদিদের আচার ব্যবহার, তাদের কঞ্জুসি নিয়ে তিনি ঠাট্টা মশকরা করাতে ইহুদির শত্রু খ্রিস্টানের চেয়েও ছিলেন বাড়া। সেসব রসিকতা একদিন মৌকা মাফিক ছাড়িবার বাসনা আমার আছে। স্বামী স্ত্রী দুজনেরই বয়স 50-এর কাছাকাছি। পুত্রকন্যা হয়নি, অথচ দুজনেরই হৃদয় ছিল স্নেহে ভরা। দেশের পাঠক এই ইঙ্গিত থেকেই টক করে বুঝে যাবেন আমি তার শিখে সুযোগ নিতে কসুর করিনি। যতদিন কোন ভিনাররা এদেশে ছিলেন ততদিন জার্মান বই, মাসিক, খবরের কাগজের জন্যে আমাকে কিছুমাত্র দুর্ভাবনা করতে হয়নি। সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা ধরনে কি করে যে কিছু টাকা আমার হাতে 1938 সালে জমে গিয়েছিল সেটা নিতান্ত আমি বলছি বলেই আজ আমার বিশ্বাস হয়। হায়, এখন যে অবস্থা! 1938-এর মুজতবা আলীকে পথে পেলে দাদা বাছা বলে তার কাছ থেকে 2 পয়সা হাতিয়ে নিতুম। তা সে কথা যাকগে, সে জমানো টাকাটা হাতে বড্ড বেশি চুলকোচ্ছিল বলে বাসনা হলো জার্মানিতে গিয়ে টাকাটা পুড়িয়ে আসি। বন্ধু-বান্ধব সে দেশে মেলা। ওদিকে হিটলার যা নাচন কুদন আরম্ভ করেছে, কখন না দুম করে লড়াই লেগে যায়, আর তারাও সে প্যাচে পড়ে প্রাণটা হারান। বড়োদা ছোট্ট জায়গা, তাই খাসা জায়গা। 3 দিনের ভিতর পাসপোর্ট হয়ে গেল। বোম্বাই কাছে, ট্রাঙ্ক কল করে জাহাজের টিকিট কাটা হয়ে গেল। আর গরম সুটমুট তো ছিলই। শিকের হাঁড়ি থেকে নামিয়ে ঝেড়ে ঝুড়ে তৈরি করে নিলুম। কোন ভিনারদের বললুম জার্মানি যাচ্ছি। শুনে দুজনেই চমকে উঠলেন। তারপর অনেকক্ষণ ধরে চুপ করে রইলেন। বুঝলুম দেশের ছবি চোখের সামনে ভেসে উঠছে। যে দেশ আবার দেখবার সৌভাগ্য হয়তো তাদের জীবনে আর কখনো আসবে না। আর কিছু বুঝি না বুঝি, বিদেশে দেশের কথা স্মরণ করিয়ে দিলে বুকটা যে কিরকম তেলে ফেলা বেগুনের মতো ছ্যাঁত করে ওঠে সেটা বিলক্ষণ বুঝি। এ বাবদে আমি বিস্তর পোড় খাওয়া গরু। চুপ করে রইলুম। কোন ভিনার শুধালেন, আপনি কি বার্লিন যাবেন? আমি বললুম, এবারে জার্মানি যাচ্ছি বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করতে। তারা তামাম জার্মানি ছড়িয়ে, বন, কোলন, হ্যানোভার, বার্লিন, অনেক জায়গাতেই যেতে হবে। কোন ভিনার বললেন, আমরা বার্লিন ছাড়ি 1933-এ, এদেশে আসি 1935-এ। এখানে আসার পর আমার পরিচিত কেউ বার্লিন যায়নি। আমার বুড়িমাকে এই 3 বছরের ভিতর কেউ গিয়ে বলতে পারেনি যে সে আমাকে দেখেছে আমি ভালো আছি। আমি ছাড়া আমার মায়ের এই সংসারে আর কেউ নেই। আপনি যদি... আমি বললুম, আমি অতি অবশ্য তার সঙ্গে দেখা করতে যাব, আপনি নিশ্চিন্ত থাকুন। খানিকটা কিন্তু কিন্তু করে কোন ভিনার শেষটায় বললেন, তবে দেখুন একখানা পোস্টকার্ড লিখে তারপর যাবেন। আমার মার বয়স 80-র কাছাকাছি। আপনি যদি হঠাৎ গিয়ে উপস্থিত হন তবে তিনি জোর শক পাবেন। সেটা সামলাবার জন্য... আমি বললুম, নিশ্চয়ই নিশ্চয়ই, আমি খবর দিয়েই যাব। কোন ভিনার বললেন, আর দেখুন আমার যে হার্টের ট্রাবল সেটা একদম চেপে যাবেন। কি হবে বুড়িকে জানিয়ে? আমার বাবাও হার্টের রোগে মারা যান। আমি বললুম, বুঝিয়ে বলতে হবে না, আমি ঠিক ধরতে পেরেছি। এই জিনিস সবাই করে থাকে। আমি ওকে বলবো আপনারা দুজনেই আরামে দিন কাটাচ্ছেন, এই তো। পবননন্দন পদ্ধতিতে এক লম্ফে বার্লিন পৌঁছয়নি। বোম্বাই, জেনওয়া, জেনিভা, লেজা, বন, কোলন, ডুসেলডর্ফ, হ্যানোভার হয়ে হয়ে শেষটায় বার্লিন পৌঁছলুম। পূর্বেই নিবেদন করেছি, বিষ্ণুচক্রে কর্তৃত খণ্ড খণ্ড সতীদেহের ন্যায় আমার বন্ধুবান্ধব ছড়িয়ে আছেন দেশ বিদেশে। 1932-এ নাৎসিরা রাস্তায় কমিউনিস্টদের উপর গুন্ডামি করত। 1934-এ তারা ছিল দম্ভী। এবারে 1938-এ গিয়ে দেখি তাদের গুন্ডামিটা চলছে ইহুদিদের উপর। তার বর্ণনা অনেকেই পড়েছেন, আমাকে নতুন করে বলতে হবে না। পোস্টকার্ডে লিখলুম, আমি আর্নস্ট কোন ভিনারের মিত্র, বরোদা থেকে এসেছি।
আপনার সঙ্গে বুধবার দিন সকাল 10টায় দেখা করতে আসব। যে মহল্লায় কনভিনারের মা থাকতেন আমি সে পাড়ায় পূর্বে কখনো যাইনি। যে বিরাট চক মেলানো বাড়ির সম্মুখে উপস্থিত হলুম সেখানে অন্তত 40টা ফ্ল্যাট থাকার কথা। অথবা অবাক হলুম, জার্মান বাড়ির দেউড়িতে যেরকম সচরাচর সব পরিবারের নাম আর ফ্ল্যাটের নম্বর লেখা থাকে এখানে তার কিছুই নেই। ওদিকে দেউড়ির চেহারা দেখে মনে হলো এককালে নেম প্লেটগুলো দেউড়ির পাশের দেয়ালে লাগানো ছিল। যে দু একটি লোক আনাগোনা করছে তাদের চেহারা দেখে স্পষ্ট বোঝা গেল এরা ইহুদি। অনুমান করলুম সমস্ত বাড়িটাই ইহুদিদের, এবং চোখে মুখে কেমন যেন ভীত সন্ত্রস্ত ভাব। আমার দিকে তাকালো সন্দেহের চোখে আর নয়নে। বুড়ির ফ্ল্যাটের নম্বর আমি জানতুম। একজনকে জিজ্ঞেস করলুম, 12 নম্বর ফ্ল্যাটে যেতে হলে কোন সিঁড়ি দিয়ে একতলায় যেতে হয় বলতে পারেন? না বলে লোকটা কেটে পড়ল। আরও 2-3 জনকে জিজ্ঞেস করলুম, সবাই বলে না। আমি অত্যন্ত আশ্চর্য হলুম, কারণ আমার অজানা ছিল না যে ইহুদিরা পাড়া প্রতিবেশীর খবর রাখে সবচেয়ে বেশি, এবং বিশেষ করে প্রতিবেশী যদি আপন জাতের লোক হয়। তখন হঠাৎ আমার মাথার ভিতর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল। মনে পড়ল 10 বছর পূর্বে কাবুলেও আমার ওই অভিজ্ঞতা হয়েছিল। সেখানেও রাস্তায় কেউ কারো বাড়ি বাতলে দেয় না। কারণ অনুসন্ধান করতে গিয়ে এক বিচক্ষণ কাবুলি বলেছিলেন, বলতে যাবে কেন? তুমি যদি লোকটার বন্ধু হও তবে তার বাড়ি কোথায় সে কথা তো তোমার জানা থাকার কথা। হয়তো তুমি স্পাই কিংবা রাজার কাছ থেকে এসেছো তাকে তলব করতে, সেখানে হয়তো তার ফাঁসি হবে। লোকটার বাড়ি বাতলে দিয়ে আমি তার অপমৃত্যুর গৌণ কারণ কেন হতে যাব? এখানেও ইহুদিরা ঠিক সেই পন্থাই ধরেছে। হয়তো আমি নাৎসি স্পাই, কি মতলবে এসেছি কে জানে। শেষটায় অনেক ওঠানামা করে 12 নম্বর ফ্ল্যাট খুঁজে পেলুম। ফ্ল্যাটের নম্বর পর্যন্ত ইহুদিরা সরিয়ে ফেলেছে। ঘণ্টা বাজাতে দরজার একটা কাচের ফুটো দিয়ে কে যেন আমাকে দেখে নিলে। আমি একটু চেঁচিয়ে আমার পরিচয় দিলুম। একটি তরুণ, তারও মুখে উত্তেজনা আর ভীতি, দরজা খুলে দিল। আমি ঢুকতেই তড়িঘড়ি দরজা বন্ধ করে দিল। আমাকে নিয়ে গেল ড্রয়িং রুমে। সেখানে দেখি এক অথর্ব থুরথুরে বুড়ি কৌচের এক কোণে কৌচেরি চামড়ার সঙ্গে হাত আর মুখের শুকনো চামড়া মিলিয়ে দিয়ে বসে আছেন। আমাকে দেখতে পেয়ে উঠে দাঁড়াবার চেষ্টা করলেন। আমি বললাম, করেন কি? আমি আর্নস্টের বন্ধু, আমার সঙ্গে লৌকিকতা করতে হবে না। তবু বুড়ি অতি কষ্টে উঠে দাঁড়ালেন। দুখানা হাড্ডিসার ফালি ফালি হাত দিয়ে আমার 2 বাহু ধরে বললেন, বারান্দায় চলুন, সেখানে আলোতে আপনাকে ভালো করে দেখব। বাইরে বসিয়ে আমাকে তার ঘোলাটে চোখ দিয়ে অনেকক্ষণ ধরে দেখলেন। তারপর হঠাৎ ঝরঝর করে 2 চোখ দিয়ে জল ঝরে পড়ল। আমি তার চোখের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ যে এরকম 2 চোখ ভেঙে জল নেমে আসবে তার কণা মাত্র পূর্বাভাস পাইনি। চোখ মুছে বললেন, মাপ করবেন, আমি কাঁদছিলুম না। আমার চোখ দিয়ে যখন তখন এরকম জল নেমে আসে, আমি ঠেকিয়ে রাখতে পারি নে। আমি এখন কাঁদব কেন? আমি কত খুশি। আর্নস্ট কেমন আছে? তার বউ? আমি বললুম, বড় আরামে আছেন। জানেন তো, ভারতবর্ষ খারাপ দেশ নয়, আর্নস্টের কাজও শক্ত নয়, ভালো বাড়িঘর পেয়েছেন। আর জানেন তো আর্নস্টের স্বভাব, 2 বছর হয়েছে মাত্র, কিন্তু এরই মধ্যে বন্ধুবান্ধব জুটিয়ে নিয়েছেন। আপনার বৌমা প্রায় প্রতি সপ্তাহেই আমাদের লাঞ্চ ডিনার খাওয়ান, আমাকে বড্ড স্নেহ করেন। দেখি বুড়ি কাঁপছেন আর বারবার রুমাল বের করে চোখ মুছছেন। আমার হাত 2খানি ধরে বললেন, কিছু মনে করবেন না, আমি বড় উত্তেজিত হয়ে পড়েছি, কিছুতেই নিজেকে সামলাতে পারছি নে। আমার বুকের ভিতর কি যেন হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। আপনি কাল আবার আসতে পারবেন? না, হয়তো আপনার অনেক কাজ। আমি বুঝতে পারলুম বুড়ি নিজেকে সামলাবার জন্য সময় চান। বললুম, নিশ্চয়ই, আমি কাল আসব, আমার কোনো অসুবিধা হবে না।
আমার তো এখানে কোনো কাজকর্ম নেই, ছুটি কাটাতে এসেছি মাত্র। বানিয়ে বানিয়ে গল্প জমাচ্ছি না। তাই যদি বিবরণটি নন্দনশাস্ত্রসম্মত স্বরূপ গ্রহণ না করে তবে আশা করি সুশীল পাঠক অপরাধ নেবেন না। কোন ভিনারের মার বেদনা নিয়ে সুন্দর গল্প রচনা করা যায় জানি, কিন্তু আমার মনের উপর সে এমনই দাগ কেটে গেছে যে সেটাকে গল্পের খাতিরে ফেরফার করতে আমার বড্ড বাধো বাধো ঠেকে। সুরসিক পাঠক হয়তো সেটা বুঝতে পারবেন না, তবে সহৃদয় পাঠকের সহানুভূতি পাব সে আশা মনে মনে পোষণ করি। দ্বিতীয়বারে বুড়ি অতটা বিচলিত হলেন না। এবারেও কাঁদলেন, তবে জার্মানি বিজ্ঞানের দেশ বলে তার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও দিলেন। বললেন, চোখের কাছের যে স্যাক থেকে জল বেরোয়, বুড়ো বয়সে মানুষ নাকি তার উপর কর্তৃত্ব হারিয়ে ফেলে। হবেও বা, কিন্তু বিদেশে ছেলের কথা ভেবে মা যদি অঝরে কাঁদে তবে তার জন্য বৈজ্ঞানিক ব্যাখ্যার কী প্রয়োজন? শুধালেন, অ্যাসপারাগাস খাবেন একটুখানি গলানো মাখনের সঙ্গে? আমি তো অবাক। অ্যাসপারাগাস মানুষে খায়, পশ্চিম বাংলায় যেরকম আসল খাওয়া হয়ে গেলে টক খাওয়া হয়। বলা নেই কওয়া নেই, সকালবেলা 10টার সময় সুস্থ মানুষ হঠাৎ টক খেতে যাবে কেন? মজাটা সেইখানেই। আমি অ্যাসপারাগাস খেতে এত ভালোবাসি যে রাত 3টের সময় কেউ যদি ঘুম ভাঙিয়ে অ্যাসপারাগাস খেতে বলে তবে তক্ষুনি রাজি হই। ভারতবর্ষে অ্যাসপারাগাস আসে টিনে করে, তাতে সত্যিকার সোয়াদ পাওয়া যায় না। তাজা ইলিশ নোনা ইলিশের চেয়েও বেশি তফাত। সেই অ্যাসপারাগাসের নামেই আমি যখন অজ্ঞান, তখন এখানকার তাজা মাল। মাই বললেন, আমি যখন আর্নস্টের কাছ থেকে খবর পেলুম আপনি আমার সঙ্গে দেখা করতে আসবেন, তখন বৌমাকে লিখলুম আপনি কি খেতে ভালোবাসেন সে খবর জানাতে। বৌমা লিখলে পুরো লাঞ্চ খাওয়াতে হবে না, শুধু অ্যাসপারাগাস হলেই চলবে। সৈয়দ সাহেব মোষের মতো অ্যাসপারাগাস খান বেলা অবেলায়। বুড়ি মধুর হাসি হেসে বললেন, পুরো লাঞ্চ এখন আমি আর রাঁধতে পারি নে, বৌমা জানে। তাই আমার মনে কিন্তু কিন্তু রয়ে গিয়েছে। হয়তো আমাকে মেহনত থেকে বাঁচাবার জন্য লিখেছে আপনি বেলা অবেলায় অ্যাসপারাগাস খান। আমি বললুম, আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেশের চতুর পাঠকদের কাছ থেকে লুকিয়ে রেখে আর কষ্যলভ্য যে আমি পেটুক, উল্টে তারা বুঝে যাবেন মিথ্যেবাদীও বটে। অ্যাসপারাগাসের পরিমাণ দেখে আমার চোখ দুটো পটাং করে সকেট থেকে ছিটকে বেরিয়ে গেল। মহা মুশকিল। সেগুলো কার্পেট থেকে কুড়িয়ে নিয়ে সকেটে ঢুকিয়ে অ্যাসপারাগাস গ্রাস করতে বসলুম। জানি 1 মণ বললে আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু প্লিজ 1/2 মণ না মানলে আমাকে বড্ড বেদনা দেওয়া হবে। সুকুমার রায়ের খাই খাই খানেওয়ালাও সে খানা শেষ করতে পারত না। আমি ওই এক বাবুদেই আমার মাকে খুশি করতে পারতুম, গুরু ভোজনে, ধর্মসাক্ষী। আর সব বাবুদে মা আমাকে মাফ করে দিয়েছেন। কোন ভিনারের মা পর্যন্ত খুশি হলেন, তাতে আর কি মাশ্চর্যম। হায়রে দুর্বল লেখনী, কি করে কোন ভিনারের মায়ের অ্যাসপারাগাস রান্নার বর্ণনা বত্রিবৎ বয়ান করি। অমিত্রাক্ষর ছন্দে শেষ কাব্য লিখেছেন মাইকেল, শেষ অ্যাসপারাগাস রেঁধেছেন কোন ভিনারের মা। আহারাদি শেষ হলে পর কোন ভিনারের মা বললেন, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। আমি বললুম, আদেশ করুন। তিনি বললেন, আপনি যদি না করতে পারেন তবে আমি কিছুমাত্র দুঃখিত হব না। একটি অপরূপ হিরে লাগানো সোনার আংটি বের করে বললেন, নাৎসিরা এখন আর কোনো দামি জিনিস জার্মানির বাইরে যেতে দেয় না। সে নিয়ে তাদের উপর আমার কোনো ক্ষোভ নেই। আমি কি করে জানব দেশের মঙ্গল কিসে? কিন্তু এই আংটিটা আর্নস্টের প্রাপ্য। তার বাপ ঠাকুরদা 14 পুরুষ এই আংটিটা পরে বিয়ে করেছিলেন। এই আংটিটা তাকে দেবেন।
আমার আঙুলে ঠিক লেগে গেল। আমি বললুম, আপনাকে ভাবতে হবে না। একটা সোনার চেইনে ঝোলানো জড়োয়া পদক দিয়ে বললেন, এটা আর্নস্টের বাপ আমাকে বিয়ের রাতে বাসর ঘরে দিয়েছিলেন। 50 বছর পরে এই পরবের স্মরণে তিনি একটুখানি লাজুক হাসি হাসলেন। এটা বৌমার প্রাপ্য, এটা আপনি তাকে দেবেন। আমি কলার খুলে গলায় পরে নিয়ে বললুম, আপনি নিশ্চিন্ত থাকুন। কনভিনারের মা পই পই করে বললেন, কাস্টমসের বিপদে পড়লে জানলা দিয়ে ফেলে দেবেন, কিংবা ওদের দিয়ে দেবেন, আমি কোনো শোক করব না। ছেলে বউকে আমি চিঠিতে এ বিষয়ে কিছুই জানাচ্ছি না, তাদেরও কোনো শোক করতে হবে না। বারোদা ফিরে আমি কনভিনারকে আংটি দিলুম, তার বউকে পদক দিলুম। 6 মাস পরে বুড়ি মারা যান। কনভিনার 1 বছর পরে মারা যান। তার স্ত্রী এখন কোথায় জানি না।